আসলে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, যে যুদ্ধ অবস্থা, সেই জায়গা থেকে সেটা কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ সরকার তেল সংকট মোকাবেলায় যা করছে সেটাকে আপনি কিভাবে দেখেন? আবু রুশদ, প্রথমেই আমি আপনার কাছে শুনবো খুব সংক্ষেপে। যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের মাধ্যমে, এটা তো আপনারা জানেন যে তারা একটা ইউএসএ ইরানের সাথে একটা নেগোসিয়েশনের আন্ডারহ্যান্ড চেষ্টা করছে। এখানে অনেক এক পক্ষ আরেক পক্ষের উপরে দাবি দেওয়া দিচ্ছে। তো এ ধরনের যখন আলাপ আলোচনা চলে তখন কি হয়, দুই পক্ষই নিজেদের শক্তিমত্তাটাকে আরো বেশি করে দেখাতে চায়। সেটা ইউএসএও দেখাচ্ছে, তাদের সৈন্য নিয়ে আসছে মানে কয়েক হাজার। আপনার ইরানও দেখাচ্ছে তাদের কিছু মানে ক্ষমতা দেখাচ্ছে, ড্রোন মিসাইল এগুলো দিয়ে এবং হম্বিতম্বির মাধ্যমে এটা চলছে। এখন গতকালকেও কিন্তু আপনার ইসলামাবাদে কয়েকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী মানে মিশর, তুর্কি এবং আপনার কি বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেখানে আলাপ আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো আন্ডারহ্যান্ড কিন্তু চলছে এবং তারা চেষ্টা করছে এটাকে ডিফিউজ করার জন্য। ডিফিউজ করলো ভালো কথা, একটা সমাধানে আসলো মানে একটু দেরি হলো বা তাড়াতাড়ি হলো, কিন্তু তারপরে যে ক্ষতিগুলো হয়েছে, ধরেন ইনফ্রাস্ট্রাকচারের, তেল মানে শোধনাগারের বিভিন্ন জায়গার, এগুলো তো সামাল দিতে অনেক সময় লাগবে। কিন্তু বাংলাদেশ কেন, অন্যান্য দেশগুলো এটাতে তেলের সংকটে পড়বে। বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে আমাদের কোনো স্ট্র্যাটেজিক রিজার্ভ নেই তেলের। আপনি পৃথিবীতে দেখেন সবচেয়ে বেশি তেলের রিজার্ভ আছে, স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে জাপানের, 200 কতদিন আর কি, মানে প্রায় 7 মাসের মতো। চীনের আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তো আছেই, অন্যান্য দেশেরও আছে। যে ভারত আপনার এই যে ইউক্রেন যুদ্ধের পরে অনেক অবস্থা খারাপ হয়েছিল, তখন ভারত পাকিস্তানও কিছু ব্যবস্থা নিয়েছে, যেটা আমরা কিন্তু নেইনি। এখন আমরা এটাকে কিভাবে মোকাবেলা করব সেটা সরকার তো দেখছে। রাশিয়ার থেকেও তেল আনবে, কিন্তু রাশিয়ার থেকে তেল আনলে হয় কি, আমাদের এখানে রিফাইন করার সেটা ব্যবস্থা নেই, ভারত থেকে রিফাইন করে আনতে হয়। ওই টেকনোলজি আমাদের ইস্টার্ন রিফাইনারিতে নেই। সুতরাং আমরা এই জিনিসগুলো কিন্তু আগের থেকে প্রস্তুতি নেইনি। আচ্ছা, পাকিস্তান আবার কি করেছে, তাদের $6 বিলিয়ন এই জ্বালানি খাতে যাতে বাঁচে সেজন্য চীনের সহযোগিতায় তারা কিন্তু গত কয়েক বছরে সোলার প্যানেল বসিয়ে সবকিছু করে ফেলছে। এইটা আমাদেরকেও সাহায্য দিতে চেয়েছিল চীন, কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো হয়নি। আমাদের এগুলোর দিকে নজর নেই। আমাদের হচ্ছে এই ঘটনা ঘটছে, কোনো মতে সামাল দাও, এখানে এইটা আর্মি মোতায়েন করো, লাগলে এখানে এইটা মোতায়েন করো, করে টোরে তারপরে যখন আবার ঠিক হয়ে যায় আবার সব ভুলে যাই আমরা। এখন এই জিনিসটা আসলে কিছুদিন চলবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে এই যে ওভারঅল সরকারের যে এখন পর্যন্ত যে স্টেপসগুলো সরকার নিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? সরকারের স্টেপগুলোর মধ্যে একটা আপনারই হচ্ছে যে এই যে পেট্রোল পাম্পে যে প্রবলেমগুলো হচ্ছে, আপনার প্রচুর অবৈধ জায়গায় তেল বিক্রি হচ্ছে। আপনি আমিনবাজারে যান, আপনি সায়দাবাদের এদিকে যান, ঢাকার বিভিন্ন জায়গায় আর মফস্বল এলাকায় যান, আমি শুনেছি যে ড্রামে করে জোর করে তেল নিয়ে যায় কিছু রাজনৈতিক কর্মী টর্মী ক্যাডাররা তেল বিক্রি করছে, 100 টাকার তেল 200 টাকায় বিক্রি করছে। এটা অভিযোগ আছে। আরেকটা বড় হচ্ছে যে কেউ একটা জিনিস সবাই অ্যাভয়েড করছে, এই যে আপনার ঢাকা থেকে শুরু করে অন্যান্য বড় শহর এবং সারা বাংলাদেশে কতগুলো ব্যাটারি চালিত রিক্সা আছে যেগুলোকে চার্জ দিতে হয়। এই চার্জ আপনি কোথা থেকে দেয়? সে ইলেকট্রিসিটি কোথা থেকে আসে? তেল দিয়ে ইলেকট্রিসিটি উৎপাদন করি বা কয়লা দিয়ে। আপনি এই যে চার্জগুলো দিচ্ছে, আপনি গাড়ি, আপনার মোটরসাইকেল, বাস, ট্রাক, এদের আপনার রেজিস্ট্রেশন আছে, এরা ট্যাক্স দেয়, আপনি জানেন। কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা, তারপরে যে হকাররা বসে রাস্তায়, আপনার এই এলাকাতেই দেখেন রাস্তাঘাটের অর্ধেক দখল করে ভ্যান দিয়ে বসে গেছে। এরা কিন্তু ইলেকট্রিসিটি ব্যবহার করতেছে, ইলেকট্রিসিটি পাচ্ছে কোথা থেকে? এগুলোর দিকে কিন্তু সরকার একদম নজর দিচ্ছে না। এইখানে কিন্তু বিশাল একটা পাওয়ার কনজাম্পশন চলে যাচ্ছে, এটার দিকে কারো নজর নেই। আজকে ঢাকাতে আপনার ট্রাফিক জ্যামের জন্য, আমি যতটুকু জানি এটা একটু কম বেশি হতে পারে, এই যানজটের জন্য প্রতি মাসে সরকারকে প্রায় 500 কোটি টাকার উপরে বৈদেশিক মুদ্রা সমপরিমাণ টাকা আপনার মানে আপনার খরচা যায় তেলের পিছনে, মানে জ্বালানি তেলের নষ্ট হয়। তার মানে এই টাকাটা বৈদেশিক মুদ্রা দিতে হয়। একদমই সময় নেই, আমাকে খুব সংক্ষেপে শেষ করতে হবে। যদি আপনি কিছু অ্যাড করতে চান একদম 20 সেকেন্ডসে শেষ করে নেন। অ্যাড করার বিষয় হচ্ছে আপনি 111 এর ব্যাপারে বললেন তো। আচ্ছা, তাহলে আর আমি 111 নিয়ে না, 111 এর না, ওইটার ব্যাপারে বলছি। আপনি যেটা বাংলাদেশে আপনার তর্ক বিতর্ক সংবিধান নিয়ে যে কোনো বিষয় নিয়ে হোক, কিন্তু সবকিছু হতে হবে রাজনীতির মাধ্যমে, সংসদের মাধ্যমে, এটার বাইরে না। বিশ্বাসী মুসলমান, তারপরেও বলি ইহুদিদের সংখ্যা পৃথিবীতে কত? 1.5 কোটি। তার মধ্যে 61% হচ্ছে ধর্মে বিশ্বাস করে না, নাস্তিক। কিন্তু তারা ইহুদি জাতি এই জিনিসটা বিশ্বাস করে এবং ওদের সাথে 130 কোটি মুসলমান কোনোদিন পারে না।